আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। তোমরা কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। ইংলিশ মজার আজকের আয়োজনে তোমাদের সবাইকে অভিনন্দন। শুকরিয়া মহান আল্লাহর কাছে, আলহামদুলিল্লাহ। আমরা বেসিক ক্লাসের আরও একটি নতুন আয়োজনে নতুন ক্লাসে হাজির হতে পেরেছি। আজ হলো লেকচার 5। ভেরি ভেরি ইম্পর্টেন্ট আলোচনা থাকবে আজকের এই ক্লাসে। নতুন পুরনো যারা আমার সঙ্গে যুক্ত হয়েছো সবাইকেই আরও একবার অভিনন্দন। কমেন্টে নজর রাখছি, তোমরা অনেকেই আমাকে সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। অনেকে জিজ্ঞাসা, স্যার আপনি কেমন আছেন? শুকরিয়া, আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। কমেন্টে দুইটা কাজ করো তো, যারা নতুন যুক্ত হয়েছো কমেন্টে একটু নিউ লিখো, আর যারা পুরনো প্রথম থেকে ক্লাস করছো তারা একটু ওল্ড লিখো। আর এর ভিতর আরেকটি চাওয়া থাকবে, যারা ওল্ড পুরনো প্রথম থেকে ক্লাস করছো লাইক বাটনে একটু হিট করে ভিডিওটা শেয়ার করে দাও। শেয়ার অবশ্যই করতে হবে, রাইট? আমি লক্ষ্য রাখছি। তো চলো আজকের আয়োজনটি শুরু করি। আয়োজনের শুরুতে এইটুকু জানিয়ে রাখি যে তোমরা যারা নিবিড় পরিচর্যা গ্রুপে যুক্ত হয়েছ পেইড ব্যাচে, তাদের জন্য এই প্রিপারেশনটা অনেক চমকপ্রদ হচ্ছে। কারণ শুধু ক্লাসের না, ক্লাসের পরেও যে একটা বাইন্ডিংস থাকে তোমাকে ধরে তোমার সমস্যাগুলো ফিল করে শেখানোর ব্যাপার, সেটা কিন্তু মূলত নিবিড় পরিচর্যা গ্রুপেই সম্ভব। সো জাস্ট নামমাত্র একটা কোর্স ফি দিয়ে, কত বলো তো, এটাকে কোর্স ফি বলাটাও আসলে ঠিক হবে না, 301 টাকা দিয়ে তুমি যুক্ত হতে পারো। 301 টাকা এটা কোর্স ফি নয়, বরং আমি এটা বলবো বন্ধন, তোমাকে বেঁধে রাখার একটা প্রক্রিয়া, তোমার মনোযোগকে ধরে রাখার একটি একটা মাধ্যম। 301 টাকা দিয়ে ভর্তি হয়ে যেও আমাদের এই চমৎকার একটি আয়োজনে। যারা যুক্ত হয়ে যাবে এই প্রিমিয়াম সাপোর্টে, তারা আগামী দিন একটা পরীক্ষা দিতে পারবে। সো এই যে মাঝে মাঝে পরীক্ষা নেব, পিডিএফগুলো শেয়ার করছি, আগামী দিন তোমাদের হচ্ছে একটা এমসিকিউ এক্সাম অনুষ্ঠিত হবে। আগামী দিন কী বার সেটা কিন্তু আমি জানিয়ে দেব তোমাদের এই পেইড ব্যাচটাতেই। ওকে, সো আগামী দিন একটা এমসিকিউ এক্সাম অনুষ্ঠিত হবে। তোমার লেকচার বলবো না, যেহেতু ক্লাস মেনশন করেছি, ক্লাস 01 থেকে আজকে 5 পর্যন্ত হবে, সেই পর্যন্ত। সো এমসিকিউ একটা এক্সাম অনুষ্ঠিত হবে। পেইড ব্যাচে যারা যুক্ত আছো তারা সেখানে ইনফরমেশান পেয়ে যাবে। ক্লাস 1 এবং 5-এর ভিতরে আমি যে কথাগুলো বলেছি প্রতিযোগিতামূলক পরীক্ষাতে, বাস্তব জীবনে সেগুলো কিভাবে কাজে লাগবে, সেই জিনিসটার বাস্তব প্রয়োগ পাবে, রাইট? ব্যাস এই দাওয়াতটুকুই তোমাদের দেওয়া ছিল। সো ঝটপট নিবিড় পরিচর্যা গ্রুপে যুক্ত হয়ে যেও ক্লাসটি শেষ হলেই। তো চলো শুরু করি আজকের আয়োজনটি। সাথে আরেকটি বিষয় বলি, গত দিনে পেইড ব্যাচে আমি কিন্তু তোমাদের জন্য কথা দিয়েছিলাম 200 মোস্ট ইম্পর্ট্যান্ট আমি ভার্ব দেব, যেগুলো আমি পেইড ব্যাচে দিয়েছি। তোমাদের কাজ হচ্ছে কোনো রকম শর্ত ছাড়াই এগুলো মুখস্থ করে নেওয়া। যারা করছো আমার বিশ্বাস শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকতে পারবে এবং এনজয় করতে পারবে। বাট যারা যে করছো না, দিন শেষে কিন্তু হতাশ হবে। আমার মতো উমুক তুমুক অনেকের নাম শুনে সেখানে যাবে, আবারও ব্যর্থ হবে। সো তুমি তোমার কাজটাকে গুছিয়ে নাও, বুঝে নাও কোনটি তোমার কাজ আর কোনটি হচ্ছে একজন শিক্ষকের কাজ। আমার কাজ হচ্ছে ডিরেকশন দেওয়া, জিনিসগুলো চিনিয়ে দেওয়া, এবং তোমার কাজ হচ্ছে মুখস্থ করা। মুখস্থ করার কোনো নিয়ম নেই, বারবার পরও কন্ট্রোলে চলে আসবে। এরকম 200টি মোস্ট ইম্পর্ট্যান্ট আমি কনজুগেশন অফ ভার্ব দিয়েছি পেইড ব্যাচে, সেইখান থেকে পিডিএফটা তোমরা নিয়ে নিতে পারো, রাইট? ওকে, তো চলো শুরু করি আজকের আয়োজনটি। যারা লেগে আছো আমার সঙ্গে প্রথম থেকে শেষ পর্যন্ত, তাদেরকে আমি একটি বিষয় স্মরণ করে দিই। দেখো, বিশেষ করে কোনো একটি যুদ্ধে জেতা, কোনো গন্তব্যে পৌঁছানো খুব বেশি সহজ নয়। একটি লক্ষ্যকে সামনে রেখে অনেকেই যাত্রা শুরু করে, কিন্তু মাঝপথে অনেকে ছিটকে পড়ে, নানা অজুহাত দেখায়। তুমিও এরকম হয়তো বা কারণেই মাঝপথে ছিটকে পড়বে, অথবা এখনই তোমার মনটা প্রায় ভাঙতে চলেছে। আমি সেক্ষেত্রে এটাই বলবো তোমাদেরকে, সবার জীবনের ঘটনার মতোই যেন তোমার জীবনের ঘটনা না হয়, সবার হেরে যাওয়ার মতোই গল্প যেন তোমার গল্প না হয়। এ কারণেই তুমি অন্যরকমভাবে আত্মবিশ্বাস নিয়ে লেগে থাকো যে স্যারের এই 1 থেকে 50টা ক্লাস আমি হাউ করবো এবং সেটিকে কাজে লাগাবো। বিশ্বাস করো, ইনশাআল্লাহ 1 থেকে 50 পর্যন্ত ক্লাসগুলো হয়ে যাওয়ার পর তুমি যা পাবে তা আজীবন স্মরণীয় হয়ে থাকবে। আমরা সেন্টেন্সের কিছু প্রকার নিয়ে কথা বলছিলাম, ডিটেল। তার ভিতরে আজকে আমরা আসবো অ্যাসার্টিভের পর। গতদিনে হয়েছিল অ্যাসার্টিভ, আজ হচ্ছে ইন্টারোগেটিভ। সো ইন্টারোগেটিভ নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। দেখো, ইন্টারোগেটিভ বললেই তোমার মাথায় প্রথমে একটা স্মৃতি ভেসে উঠতে হবে যে ও আচ্ছা, ইন্টারোগেটিভ বাক্য মানেই হলো এটা শেষে থাকবে একটা প্রশ্নবোধক চিহ্ন। কি থাকবে বলো তো? প্রশ্নবোধক চিহ্ন। এবং বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি যে এই ইন্টারোগেটিভ সেন্টেন্স চিনতে তোমাদের কোনো ভুল হয় না, বিকজ এখানে একটা ভয়ঙ্কর চিহ্ন সর্বদাই বিদ্যমান। আচ্ছা, এবার আরেকটি বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করি। জাস্ট খেয়াল করো, আমি যদি কোথাও বলি যে আর ইউ
অ্যাটেন্ডিং, কোনো কথা হবে না ক্লাসের বাইরে, জাস্ট মনোযোগ দিয়ে দেখো। আর ইউ অ্যাটেন্ডিং দ্য প্রোগ্রাম, পিআরওজি, আচ্ছা RAM, ওকে। আর ইউ অ্যাটেন্ডিং দ্য প্রোগ্রাম টুনাইট, NIGHT, টুনাইট, অর্থাৎ আজকে কি বিশেষ কোনো প্রোগ্রামে তুমি অ্যাটেন্ড হচ্ছ? এটা একটা প্রশ্ন। খালি প্রশ্নের ধরনগুলো দেখো। গতদিন আমরা দেখেছিলাম একটা অ্যাসার্টিভ বাক্যকে নেগেটিভ কতভাবে করা যায়, একটা বাক্যকে ঠিক রেখে। আজকেও আমরা ট্রাই করব একটা বাক্যই রেখে সেইটাকে কত রকমভাবে প্রশ্ন করা যায়। ওয়েল, এরপরে ধরো একটি প্রশ্ন করলাম যে হোয়েন আর ইউ অ্যাটেন্ডিং দ্য প্রোগ্রাম টুনাইট, ওকে। সো এই জায়গাটায় আমরা টুনাইট কথাটা রাখতে পারি। আচ্ছা, রাখলাম। হোয়েন আর ইউ অ্যাটেন্ডিং দ্য প্রোগ্রাম টুনাইট, আজকের প্রোগ্রামে কখন আপনি যোগ দিচ্ছেন বা অ্যাটেন্ড হচ্ছেন। এরপরে আরেকটি প্রশ্ন আমরা করতে পারি সিম্পল ওয়েতে, সেটা হচ্ছে ইউ আর অ্যাটেন্ডিং দ্য প্রোগ্রাম টুনাইট, ওকে। এরপরে দেবো একটা কমা, তারপরে বলবো আরেন্ট ইউ, তাই নয় কি? এই ধরনের প্রশ্নগুলোর সঙ্গেও তোমরা অনেকে পরিচিত, আমি বলছি এগুলোর নাম কি, সাথে থাকো। এরপর আরেকটি প্রশ্ন আমি একটু লম্বা করে বলতে পারি যে ক্যান ইউ টেল মি, তুমি কি আমাকে বলতে পারো? ক্যান ইউ টেল মি হোয়েন, অথবা আমি ধরো ইফ দিলাম, ইফটাই বেস্ট হবে। হোয়েন, আচ্ছা, ইফ ইউ আর অ্যাটেন্ডিং the program tonight, ওকে। কোয়েশ্চেন মার্ক সবার শেষে, ইফটাই বেস্ট হবে, আমি ইফটা রেখে দিলাম। আমি অলরেডি একটা প্রশ্নকে অনেকভাবে ঘুরে বলেছি যে আর ইউ অ্যাটেন্ডিং দ্য প্রোগ্রাম টুনাইট, তুমি আজকের প্রোগ্রামে কি অ্যাটেন্ড হবে? তাহলে আমি উত্তরে বলতে পারি যে ইয়েস, আমি অ্যাটেন্ড হব, অর নো, আমি অ্যাটেন্ড হব না, আমি এটা বলতেই পারি, তাই না? তার মানে একটা ধরনের প্রশ্ন আছে যেগুলোর উত্তর হতে পারে ইয়েস নো দ্বারা, মনে থাকবে? আচ্ছা, আরেকটা প্রশ্ন আছে হোয়েন আর ইউ অ্যাটেন্ডিং দ্য প্রোগ্রাম টুনাইট, যে প্রশ্নগুলো শুরুতে ডাব্লিউ এবং এইচ টাইপের ওয়ার্ড থাকে, যেগুলোকে বলা হয় WH কোয়েশ্চেন। নিশ্চয়ই তোমরা এই ব্যাপারে নাম শুনেছ, হু, হুইচ, হোয়াট, হোয়েন, হাউ, হোয়ার, এরকম 9টা বিশেষ WH দ্বারা শুরু ওয়ার্ড রয়েছে যেগুলো দিয়ে প্রশ্ন করা হয়, রাইট? সো হোয়েন আর ইউ অ্যাটেন্ডিং দ্য প্রোগ্রাম টুনাইট, এই ধরনের প্রশ্ন যখন করা হয় WH কোয়েশ্চেন দ্বারা, এই হু, হুইচ, হোয়াট, হোয়েন, সেগুলোর ক্ষেত্রে পূর্ণাঙ্গ আনসার দিতে হয়। আগের প্রশ্নে যেমন ইয়েস নো বলেই তুমি থেমে যেতে পারো, কিন্তু হোয়াট, হুইচ, হাউ, হোয়েন, WH ওয়ার্ড দ্বারা কোনো প্রশ্ন হলে তুমি থেমে যেতে পারবে না, তোমাকে কমপ্লিট একটা ডেফিনেশন বা কমপ্লিট একটা প্রকাশভঙ্গি দেখাতে হবে। তাহলে এইগুলোকে বলা হয় WH কোয়েশ্চেন। এগুলো নিয়ে বিস্তারিত আমি কথা বলছি, WH কোয়েশ্চেনের জন্মটা কীভাবে হলো, ওকে। এবার আসলে ইউ আর অ্যাটেন্ডিং দ্য প্রোগ্রাম টুনাইট, তুমি আজকের প্রোগ্রামে অ্যাটেন্ড হচ্ছ, তাই নয় কি, তাই কি? এই যে বাক্যের শেষে প্রথম একটা অংশ, তারপরে ছোট্ট করে প্রশ্নের একটা ধরন, এই যে ছোট্ট করে প্রশ্নের ধরন, সম্মতি, তুমি আজকের প্রোগ্রামে উপস্থিত হচ্ছ, তাই নয় কি, তাই কি? এই তাই কি, তাই নয় কি, ছোট্ট করে একজন যিনি কথা বলছেন স্পিকারের সম্মতির জন্য আমরা যে ছোট ছোট প্রশ্নগুলো করি, দিস ইজ কল্ড ট্যাগ কোয়েশ্চেন। কি কোয়েশ্চেন? ট্যাগ কোয়েশ্চেন। একটু ছোট্ট করে ফান করে বলতে পারি, ট্যাগ কোয়েশ্চেনকে অন্য কথায় বলা হয় টেইল কোয়েশ্চেন। টেল মানে কি জানো? লেজ, ওই গাভীর পেছনে লেজ বা ঘোড়ার পেছনে লেস কোয়েশ্চেন, হ্যাঁ, টেল কোয়েশ্চেন। তো লেজ যেমন পেছনে থাকে, এই সেন্টেন্সেরও কিন্তু পেছনে থাকে যে প্রশ্নটা, সেই জন্য এটাকে বলা হয় ট্যাগ কোয়েশ্চেন। ছোট প্রশ্ন, শর্ট কোয়েশ্চেন। আরেকটি প্রশ্ন হচ্ছে লম্বা একটা বাক্য। ছোট্ট একটা বাক্য হলে তো ঝামেলা চুকেই যেত, কিন্তু বাক্যের সংখ্যা যখন 2টা হয়, এটাকে বলা হয় কমপ্লেক্স সেন্টেন্স। আমি সেগুলো নিয়ে কথা বলবো। বাক্যের সংখ্যা যখন 2টা হয়, তখনও এক বিশেষ পন্থায় প্রশ্ন করতে হয়। প্রথমটুকু থাকে প্রশ্নবোধক, পরেরটুকু থাকে সিম্পল অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো। এই যে লম্বা কোনো বাক্যকে, কমপ্লেক্স সেন্টেন্সের মতো কোনো বাক্যকে যখন আমরা প্রশ্ন করি, সেই ধরনের প্রশ্নকে বলা হয় ইমব্যাডেড কোয়েশ্চেন। কি কোয়েশ্চেন? ইমব্যাডেড কোয়েশ্চেন, মানে সম্প্রসারিত প্রশ্ন। ইমব্যাডেড কোয়েশ্চেন। তাহলে
মোটামুটি এটা বুঝে নিয়েছো যে প্রশ্ন জিনিসটা সহজ মনে হলেও এটা অনেক ধরনের হয়। পরবর্তীতে আরও অনেক রকমের প্রশ্নের অবতারণা হয়েছে বিভিন্ন সময়, যেমন ধরো চয়েস কোয়েশ্চেন, এরপরে তোমার আমি কোনো সময় দেখি যে লিডিং কোয়েশ্চেন, ওকে। যেমন ধরো আমি চয়েস কোয়েশ্চেন এবং লিডিং কোয়েশ্চেনের দুটো আনসার দিই, মানে কি বলে নমুনা দিই। যেমন আর ইউ অ্যাটেন্ডিং দ্য প্রোগ্রাম টুনাইট অর তুমি কি আজকের প্রোগ্রামে উপস্থিত হচ্ছ, নাকি স্টেইং হোম, নাকি বাসায় থেকে যাচ্ছ। দেখো এখানে একটা চয়েসের ব্যাপার আছে যে তুমি কি আজকে এখানে থাকবে, মানে আজকের নাইটে কি প্রোগ্রামে যাবে নাকি বাসাতেই থাকবে। এই যে দুইটা অপশানে মাঝখানে যখন অর থাকে তখন কিন্তু একটা চয়েসের প্রসঙ্গ আসে, হয় এটা না হয় ওটা। এরকম যখন চয়েসের প্রসঙ্গ আসে সেগুলোকে বলা হয় চয়েস কোয়েশ্চেন, রাইট। এরপরে আসো লিডিং কোয়েশ্চেন। লিডিং মানে কি? লিডিং মানে হচ্ছে বিশেষ শব্দ দিয়ে সম্মতি প্রকাশ করা। যেমন বললাম হচ্ছে যে ইউ আর, সিম্পলি বললাম যে ইউ আর অ্যাটেন্ডিং দ্য প্রোগ্রাম টুনাইট, ওকে। এরপরে বললাম যে ওকে, অথবা আমি হয়তো বললাম যে রাইট, ওকে। এইগুলোর নাম হচ্ছে লিডিং কোয়েশ্চেন, ওকে। আশা করি মনে থাকবে, ছোট ছোট এই প্রশ্নগুলোকে বলা হয় লিডিং কোয়েশ্চেন। আর মাঝখানে যখন অর থাকে দিস ইজ কল্ড চয়েস কোয়েশ্চেন। তাহলে প্রশ্নের যে এত রকম ধরন, আশা করি সেটা বুঝে নিয়েছো। ব্যাস, এবার আমরা আরেকটু আস্তে আস্তে করে গভীরে প্রবেশ করি। তাহলে প্রশ্নের প্রথম প্রকারের নাম হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন, ওকে। এটি হচ্ছে নাম্বার ওয়ান হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন, কিউইউএস, হ্যাঁ, কোয়েশ্চেন, ওকে। এরপরে হচ্ছে নাম্বার টু হচ্ছে ডাব্লিউএইচ কোয়েশ্চেন, ওকে, ডাব্লিউএস কোয়েশ্চেন। এরপর নাম্বার 3 হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট যে চারটা সেটাই দিচ্ছি। এরপরে নেক্সট যে 4 নাম্বার গুরুত্বপূর্ণ আইটেম সেটি হচ্ছে এমবেডেড কোয়েশ্চেন। ক্লিয়ার? এই ইয়েস নো কোয়েশ্চেন, ডাব্লিউএস কোয়েশ্চেন, ট্যাগ কোয়েশ্চেন এবং এমবেডেড কোয়েশ্চেন, এই চারটা নিয়ে স্পেশালি আমরা একটু সামনে এগোই। ক্লিয়ার? আচ্ছা, এই হচ্ছে আমাদের কোয়েশ্চেন। ইয়েস নো কোয়েশ্চেনের ক্ষেত্রে সর্বদা একটা বিষয় তোমরা মনে রাখবে যে এটা শুরুটা হবে অক্সিলারি ভার্ব দিয়ে। কি দিয়ে? অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হবে। হ্যাঁ, অক্সিলারি ভার্ব দিয়ে, এরপরে সাবজেক্ট, বাকি যা থাকুক, শেষ হচ্ছে কোয়েশ্চেন মার্ক। সো অক্সিলারি ভার্ব থাকবে, ডু, ডাজ, ডিড, হ্যাভ, হ্যাজ, হ্যাড, কিছু একটা শুরুতেই থাকবে। এটা যেন অবশ্যই মনে থাকে। এবার ইয়েস নো দিয়ে কোনো সময় কিছু পিকুলিয়ার টাইপের প্রশ্ন হয়। যেমন আমি একটা প্রশ্নে আসি, তোমাকে ইয়েস নো কোয়েশ্চেন শেখানো হচ্ছে, কিন্তু কোনো এক সময় দেখাচ্ছে এরকম বলা হচ্ছে যে আর ইউ হ্যাপি, তুমি কি হ্যাপি, প্রশ্ন করা হচ্ছে। এখন আনসারে ধরো বলা হচ্ছে যে ইয়েস অথবা নো, সমস্যা নেই, যে ইয়েস আই অ্যাম হ্যাপি, এই যে WPI হ্যাপি। এবং একটু ঝামেলামূলকভাবে ইয়েসের নিচে আন্ডারলাইন করে বলছে যে বলো তো এই যে ইয়েসটা তুমি বললে উত্তরের সময়, এই ইয়েসটা কোন পার্টস অফ স্পিচ। অপশান হিসেবে বলবে যেটা কি নাউন, অপশান হিসেবে বলবে এটা অ্যাডজেক্টিভ, অপশান সি এটা হচ্ছে অ্যাডভার্ব, হ্যাঁ, অ্যাডজেক্টিভ ইত্যাদি। তাহলে বলো তো এইখানে ইয়েসটাকে তুমি কি নামে ডাকবে? বেশি সময় দেবো না, কারণ সামনে এগোতে হবে অনেকটা। একটু মনে রেখো, নো অথবা ইয়েস এরপর যদি থাকে কমা, রাইট? এই কমা খুবই গুরুত্বপূর্ণ, এই কমাকে আমরা করব না কোনোভাবেই ক্ষমা। সো ইয়েস এবং নো এর পরে যদি কমা থাকে তাহলে এই ইয়েস এবং নো এটার নাম হয়ে যাবে অ্যাডভার্ব। কি হয়ে যাবে? অ্যাডভার্ব হয়ে যাবে, এটার নাম হয়ে যাবে অ্যাডভার্ব। এখন স্বাভাবিকভাবে বিভিন্ন বই অথবা আমি, তুমি, অমুক তমুক কিন্তু এইটুকু কথা বলা হয়, কিন্তু হয় কি কোনো সময় আবার পরীক্ষায়, প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই ধরনের প্রশ্নগুলো আসে। বলে যে সে, ধরো বলা হলো যে সে নো বলো কাকে? টু বুলিং, মানে সোশ্যাল মিডিয়াতে আমরা যে একে অপরকে বিভিন্ন ওয়েতে হ্যারাস করি বা গালি দিই, সেটা তো বুলিংয়ের অন্তর্ভুক্ত, তাই না? তো ধরো বললাম যে সে নো টু বুলিং, অর্থাৎ সামাজিক যোগাযোগের মাধ্যমে এই যে বুলিংটা, অন্যকে হ্যারাস করার যে বিষয়টা, অপমান করার বিষয়, সেটাকে নো বলো। এবার নো এর নিচে আন্ডারলাইন করা হলো এবং অপশান হিসেবে 4টি দেওয়া হলো। তাহলে বলো তো এইখানে নো এর নাম কি? ওকে। আবার ধরো কোনো সময় আমি এই প্রশ্নটা, এবং গত কয়েকটি ক্লাস আগে কিন্তু আমি এই কথাটি বলেছি তোমাদের, যে আই হ্যাভ নো চয়েস।
এই জায়গায় যদি নো থাকে তাহলে সেই নো এর নাম কি বলো দেখি। ওকে, সাধারণ একটা বিষয় কোনো কোনো সময় এভাবে অসাধারণ হয়ে যায়, রাইট? এবার রিজনগুলো একটু দেখে নাও, আমি একটু রেড করে দিই। ওকে, সো ফার্স্ট একটা কথা বলি যে যখন কমা রয়েছে তখন আত্মবিশ্বাস নিয়ে আজকের পরে অবশ্যই বলবে, সেটির নাম হচ্ছে অ্যাডভার্ব, সেটির নাম হলো অ্যাডভার্ব। এটা একটা নোট হবে। ও হ্যাঁ, আরেকটি বিষয় হলো যে যারা পেইড ব্যাচে যুক্ত আছো তাদেরকে কষ্ট করে নোট করতে হবে না, তারা শুধু ক্লাসটাই করবে, পরবর্তীতে চমৎকারভাবে ক্লাসটি শেষ হলে কিন্তু পেইড ব্যাচে আমি এটার লিঙ্কটা পিডিএফটা কিন্তু আমি দিয়ে দিই। তাহলে ইয়েস নো এর পরে যেহেতু কমা রয়েছে, অতএব এটিকে আমরা কি বলবো? অ্যাডভার্ব বলবো, রাইট? অ্যাডভার্ব বলবো। আর এখানে সে নো, নর্মালি এই জিনিসটা মনে রাখতে হবে, ভার্বের পরে অবজেক্ট থাকে, অবজেক্ট হিসেবে সাধারণত কে বসে? নাউন বসে। এই সূত্রটা একটু মনে রেখো, এগুলো নিয়ে অনেক কথা বলা যাবে। সো এই হচ্ছে ভার্ব, রাইট? ভার্বের পরে নো, এটার অবস্থান হচ্ছে অবজেক্ট হিসেবে। সো এটাকে আমরা নাউন হিসেবে ডিমান্ড করব। কি হিসেবে? নাউন হিসেবে, রাইট? আর পরেরটি তো অবশ্যই লেকচার তোমরা 1, 2, 3-এর মধ্যে পেয়েছো, আই হ্যাভ নো চয়েস, নিশ্চয়ই তোমাদের মনে আছে। সেটি হচ্ছে যে নো এর পরে যদি কখনো নাউন থাকে, ওকে, সো এই নো বেচারার নাম হচ্ছে ডিটারমিনার অথবা অ্যাজেক্টিভ, ডিটারমিনার অথবা অ্যাজেক্টিভ। সো ডেফিনেটলি ইটস অ্যান অ্যাজেক্টিভ। আশা করি বুঝতে পেরেছ। এই নো, ইয়েস এগুলোর নানা রকম ঢং আছে। এবং আরেকটি মজার বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করি, সেটা হচ্ছে ইয়েস এবং নো যদি নাউন হয়, যেহেতু আমরা ইয়েস এবং নোটাকে নাউন হিসেবে ডিমান্ড করলাম, নাউন মানেই তো তার সিঙ্গুলার এবং প্লুরাল থাকে, যেগুলো থাকে না সেগুলো ব্যতিক্রম, যেমন বুক থেকে বুকস, কাউ থেকে কাউজ, এরকম যেগুলো থাকে না সেটা তো অন্য কথা, অন্য অর্থ। কিন্তু ইয়েস এবং নোটাকে যেহেতু নাউন হিসেবে ডিমান্ড করেছি, তাহলে এর কিন্তু একটা প্লুরাল আছে। যেমন আমরা যদি প্লুরালে কথা বলি তাহলে হচ্ছে ইয়েসেস, ইয়েস এস, ওকে। আবার নো এর প্লুরাল হচ্ছে নোস, জাস্ট মনে রাখো। আর বাক্যতে যদি আমরা এরকম একটা ঘটনা ঘটাই, দেখি তোমরা কতজনে সঠিক আনসার ধরতে পারছো। বলা হলো দ্য প্রপোজাল, PROPOSL, দ্য প্রপোজাল রিসিভড মোর ইয়েস অর নো। দুইটি অপশান দেওয়া হলো। দ্য প্রপোজাল, প্রস্তাবনাটি গ্রহণ করেছিল অধিক পরিমাণে হ্যাঁ এবং না এই বিষয়টি। সো ইয়েস ইয়েস, আইটিতে হচ্ছে নোজ। বলা হলো চুজ দ্য কারেক্ট আনসার, সঠিক আনসারটি বেছে বের করো, চুজ দ্য কারেক্ট আনসার। বলো দেখি তুমি কোন আনসারটা রাইট দেবে। প্রথমত, না জানলে তোমার কাছে মনে হবে এ নাম্বারটা রাইট, অথবা তোমার কাছে বি নাম্বারটা দেখে খুবই উইয়ার্ড লাগবে যে এমন আবার কোনো ওয়ার্ডের জন্ম হয়েছে কিনা। কিন্তু আসলে ইয়েস এবং নো এটা কিন্তু হচ্ছে এইটারই জাস্ট প্লুরাল, ইয়েস ইয়েস এবং নোজ। সো যেহেতু আমরা মোর দিয়েছি, মোরের পরে কি হবে? মোর বুক না বুকস? ইয়েস, এইভাবে মোরের পরে নাউনটা তো প্লুরালই হয়, রাইট? সো অবশ্যই আমরা এই আনসারটাকে রাইট বলবো। থ্যাংক ইউ সো মাচ যারা বুঝে শুনে রাইট আনসার দিয়েছো। যারা আমার সঙ্গে যুক্ত আছো, ঠিকঠাক মতো সব শুনতে পাচ্ছ কিনা, ক্লাসটা এনজয় করছো কিনা অবশ্যই জানাও। তাহলে আমরা ইয়েস নো এর ব্যাপারে ছিলাম, এতক্ষণ ইয়েস নো কোয়েশ্চেনের ব্যাপারে জানলাম। একটু সামনে এগোই আমরা, এবার যাব আমরা WS কোয়েশ্চেনের ব্যাপারে। আচ্ছা, WS কোয়েশ্চেন্সের ব্যাপারে বলতে গেলে প্রথমে বলতে হয় যে লিস্ট অফ WS কোয়েশ্চেন, লিস্ট অফ WS, অনেকে WS এটাকে ওয়ার্ড বলে অথবা কোয়েশ্চেন্সও বলে, সমস্যা নেই। তো WS ওয়ার্ডসের সংখ্যা হচ্ছে 9টা, এটা যেন সবার মনে থাকে। কয়টা? 9টা। এবং এগুলো মুখস্থ করে নেবে, আমিও মুখস্থ করেছি, তুমিও করবে, কেমন? যেমন তার ভিতরে হচ্ছে হোয়াট, তার ভিতরে হচ্ছে হুইচ, ওকে, তার ভিতরে হচ্ছে ধরো হুজ, WHOS, হুজ। এই তিনটাকে আমি প্রথম দিকে রাখলাম বিকজ এদের একটা ঘটনা আছে। কি ঘটনা আমি সেটা একটু পরে বলছি। আচ্ছা, এখানে একটু বোল্ড হয়ে গেছে, আচ্ছা এটা একটু নিচে নামাই। আচ্ছা, তাহলে হোয়াট, হুইচ, হুজ, ওকে। এরপরে তোমার ধরো হু, তারপরে হোম। একটু খেয়াল করবে আমার কোনোটা ছাড়া পড়ছে কিনা। হোয়াই, তারপরে হচ্ছে WH, হোয়ার, তারপরে কি দেব? কয়টা হয়েছে দেখি, 1, 2, 3, 4, 5, 6, 7। কোনটা ছাড়া পড়লো? হোয়াট, হুইচ, হো। আচ্ছা, দেখলে হোয়াট দিয়েছি, হু দিয়েছি,
হোম দিয়েছি, হুজ দিয়েছি, হোয়ার দিয়েছি, আমি হোয়েন দিইনি, হ্যাঁ হোয়েন দিইনি, এবং আরেকটি দিনই হচ্ছে হাউ। এবার গুণে দেখো সবগুলো মিলে সংখ্যা হচ্ছে 9টা। 1 2 3 4 5 6 7 8 9, রাইট, একেবারে 9 মিলে গেছে, রাইট। এইবার আসো ডাব্লিউ। কেন প্রতিটা শুরুতে দেখো ডাব্লিউ রয়েছে, এই যে বেচারা ডাব্লিউ আছে, রাইট। সবগুলো শুরু ওয়ার্ডটাই হচ্ছে ডাব্লিউ, বাট একটার শুরু হচ্ছে এইচ দ্বারা। কি দ্বারা? এইচ দ্বারা। সেই জন্য ডাব্লিউ এবং এইচ বলা হয়। নিশ্চয়ই মনে থাকবে ডাব্লিউ এস কোয়েশ্চিন বা এই ওয়ার্ডগুলোর নাম কেন এমনটি হয়েছে, মনে থাকবে। আচ্ছা, এই ডাব্লিউ এস কোয়েশ্চিনের কাজটা কি? ডাব্লিউ এস কোয়েশ্চিনের কাজ হচ্ছে ডাব্লিউ এইচ ওয়ার্ড, যেটা এইটার পরবর্তীতে একটা প্রশ্নবোধক চিহ্ন হয়, এটা আমরা সবাই জানি। কিন্তু বিভিন্ন সময় ছলে বলে কৌশলে এরা বিভিন্ন রকমের আচরণ করে। কেমন? আমি একটা প্রশ্নের কথা বলি। যেমন বলা হচ্ছে হোয়াট ইজ ইয়োর নেম। তো এখানে এই যে হোয়াট আছে, এই হোয়াটের বাংলা অর্থ হলো কি, এটা তোমরা প্রত্যেকেই জানো। হোয়াটস ইয়োর নেম অথবা হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি। ওকে, ডান। কিন্তু কোনো কোনো সময় দেখা যায় এই শব্দগুলো সেন্টেন্সের শুরুতে না বসে, প্রশ্নবোধক বাক্য তৈরি না করে এই শব্দগুলো বাক্যের মাঝেও বসে। যখন বাক্যের মাঝে বসে তখন সাধারণত অনেকগুলোর অর্থ পরিবর্তন হয়ে যায়। যেমন আমি যদি বলি টেল মি হোয়াট ইউ ওয়ান্ট, তোমরা কি কেউ আমাকে বলতে পারবে এই বাক্যতে হোয়াটের বাংলা অর্থ কী? এখন তুমি যদি একটা ছোট্ট ধারণা নিয়ে বসে থাকো যে হোয়াট মানে কি, ছোটোবেলায় অবশ্য শিখতাম যে হোয়াট মানে কি, তখন ফান করে বলতাম গাধার মতো প্রশ্ন করলে উত্তর দেব কি। প্রত্যুত্তরে আবার এমনও কথা বলতাম যে তোমার মতো ছেলেকে পকেটে রেখেছি, রাইট। সো এইরকম কিছু স্মৃতি কিন্তু অনেকেরই রয়েছে। হোয়াট মানেই নাকি সারা জীবন কি। সো হোয়াটের বাংলা অর্থ কি না হয়ে অন্য অর্থ হতে পারে। টেল মি হোয়াট, এখানে হোয়াটের বাংলা অর্থ হচ্ছে যা, অর্থাৎ টেল মি আমাকে বলো যা তুমি কি চাও। তাহলে এখানে কি দিলে অর্থটা পরিপূর্ণ হবে না। এই যে বেসিকটার সমস্যা, তোমরা বঙ্গানুবাদ করতে পারো না, একটা সেন্টেন্সের সুন্দর বাংলা বুঝতে পারো না, রাইট। এই যে অনেকে বাংলা অর্থটা লিখছ। সো হোয়াট ইজ ইউর নেম মানে তোমার নাম কি, বাট হোয়াট টেল মি হোয়াট ইউ ওয়ান্ট, আমাকে বলো যা তোমার প্রয়োজন বা যা তুমি চাও। এই ধরনের কোনো কোনো ঘটনা অনেক সময় ঘটে। আবার আরেকটি মজার বিষয় দেখো, যেমন এখানে এরকম প্রশ্ন করা হয় যে হোয়াট বুক অথবা হুইচ বুক। এক্ষেত্রে প্রশ্ন রয়েছে হোয়াট বা হুইচ নিয়ে সমস্যা, যে হোয়াট বুক ডু ইউ নিড, তোমার কোন বইটা প্রয়োজন। এখানে আবার হোয়াটের অন্য একটা ঘটনা ঘটেছে। কি ঘটনা বলো তো? হোয়াটের পর একটা নাউন বসেছে। সো হোয়াট বাক্যে শুরুতে হয়েছে, তার একরকম নাম, একটা ঘটনা। হোয়াট বা এই শব্দগুলো বাক্যের মাঝে বসলে একরকম ঘটনা, আর বাক্যের শুরুতে বসলে অন্য রকমের একটা ঘটনা। তো চলো আমরা একটু জানার চেষ্টা করি কোথায় কি নাম হয়েছে। বিশেষ করে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এই প্রশ্নগুলো প্রচুর পরিমাণে আসে। যদি বলা হয় হোয়াট ইজ ইয়োর নেম, ওকে, এবং হোয়াটের নিচে আন্ডারলাইন করা হলো, এটার নাম কি? সো তোমরা কোনোভাবে সময় নেবে না, এটার নাম হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ কি বলতো? প্রোনাউন। এটা যেন মনে থাকে, ইন্টারোগেটিভ প্রোনাউন মনে থাকবে নর্মালি। কিন্তু যখন ডাব্লিউএইচ ওয়ার্ডের পর একটা নাউন থাকে, এখন ডাব্লিউএইচ ওয়ার্ড তো অনেকগুলো আছে, 9টা, সবগুলো কি না রে বাবা, শুধুমাত্র হাতে গোনা 3টা। সেই 3টা হচ্ছে এই 3টা। এই জন্য কিন্তু আমি বলেছিলাম যে এই বেচারাকে আমি একটু সামনের দিকে রাখবো। হ্যাঁ, এই বেচারাকে বা এদেরকে আমি একটু সামনের দিকে রাখবো। সো এই হচ্ছে হোয়াট, এই হচ্ছে হুইচ, আর এই হচ্ছে হুজ, WHOSE, হুজ। এরা যদি কখনো নাউনের পূর্বে বসে তাহলে এদের নাম চেঞ্জ হয়ে যাবে। এদের নাম কি হবে জানো? এদের নাম কি হবে আমি তোমাদেরকে এক্ষুনি দেখাচ্ছি। সো নেক্সট একটা কোয়েশ্চেন দিচ্ছি, সেটা হচ্ছে ধরো আমি বললাম আগের বাক্যটাই যে হোয়াট বুক ডু ইউ নিড, তোমার কোন বইটা প্রয়োজন। দেখো এই হচ্ছে হোয়াট, ওকে, তারপরেই রয়েছে হচ্ছে নাউন। কোনো কোনো জায়গায় তুমি হুইচ বুক দেখতে পাবে, হোয়াট বুক অথবা হুজ পেন ইত্যাদি। তো যখনই নাউনের পূর্বে হোয়াট বসেছে রে বাবা,
তখন এর নামটা হবে চেঞ্জ। এটার নাম কি জানো? এটার নাম হচ্ছে ইন্টারোগেটিভ। আগেটা ছিল প্রোনাউন, কিন্তু এবার নাম হচ্ছে ইন্টারোগেটিভ কি বলো তো? অ্যাজেক্টিভ। ইন্টারোগেটিভ অ্যাজেক্টিভ মনে রাখা খুবই সহজ, নাউনের পূর্বে তো অ্যাজেক্টিভই বসে না? তো সেই জন্য এটার নাম হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাজেক্টিভ। তাহলে নিশ্চয়ই বুঝে নিয়েছো যে অবস্থান ভেদে WH ওয়ার্ডগুলো একটা বাক্যে বসে অর্থের পরিবর্তন হয়, এরপরে পার্টস অফ স্পিচের পরিবর্তন পর্যন্ত হয়ে যায়। আর বিশেষ করে আমার সঙ্গে যারা এই মুহূর্তে যুক্ত আছো, আমি বিশ্বাস করি তোমরা অনেকে আছো যে প্রতিযোগিতামূলক পরীক্ষাও তোমরা দেবে বাট দিয়েছ, তারা একটু বলো তো এই ধরনের প্রশ্নগুলো প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসে কি না? অবশ্যই আসে। একটা টেস্ট হয়ে যাক, দেখি যে তোমরা ঠিকঠাক মতো বলতে পারছো কি না। আমি বলছি যে হুইচ, WHICH, হুইচ কালার ডু ইউ প্রেফার, COLOUR। বানানের মধ্যে পার্থক্য, এই কালারটা হচ্ছে আমেরিকান, আর এখানে ইউ দিলে এটাকে বলা হয় ব্রিটিশ বানান। ঠিক আছে, ইংরেজি শেখার ক্ষেত্রে এটাও জেনে রাখো, বানানের ভিতরে দুই রকমের বৈষম্য দেখা যায়। হুইচ কালার ডু ইউ প্রেফার। ওকে, সো এইবার আমি বলছি যে এই হুইচটা কোন পার্টস অফ স্পিচ, এই হুইচটার নাম কি? সো এটি কি তোমার কোনো প্রোনাউন? অপশন বি, এটা হচ্ছে অ্যাজেক্টিভ। অ্যাজেক্টিভ ওই ইন্টারোগেটিভ প্রোনাউন বা ইন্টারোগেটিভ অ্যাজেক্টিভ অত কথা না বলে পরীক্ষায় এভাবে থাকে যে হুইচটাকে তুমি কি বলবে, এটা কি অ্যাজেক্টিভ অবস্থায় আছে নাকি অন্য কিছু? ফাইন। আচ্ছা, সুমাইয়া ইয়াসমিন বলছো যে স্যার আগের দিনে আপনি ডিরাইভেটিভস পড়ার নিয়ম বলতে চেয়েছিলেন। আচ্ছা, নিয়মটা আমি গ্রুপে বলে দেব। ওকে, সো হুইচ কালার ডু ইউ প্রেফার, হুইচটাকে অবশ্যই তোমরা অ্যাজেক্টিভ বলছো, এবং আমি বিশ্বাস রাখি যে অনেক আত্মবিশ্বাস নিয়ে বলছো, হয়তো বা পারতে, বাট আজকের পরে আত্মবিশ্বাসে তোমাদের লেভেলটা আলাদা হবে। এরকম অনেক প্রশ্ন তোমরা দেখতে পাবে, যেমন হয়তো বলা থাকবে যে হুজ আইডিয়া ওয়াজ দিস, এটা কোন আইডিয়া ছিল, এরকম। তো এই হুজের নিচে আন্ডারলাইন করবে। ঠিক আছে, এই হচ্ছে তিনটা কালপ্রিট। এই হচ্ছে তিনটা কালপ্রিট যারা কিনা কার পূর্বে বসে বলো তো? নাউনের পূর্বে বসে। আর সেই জন্য আমি এই তিনটাকে একটু আলাদা করেছিলাম। মনে থাকবে? আশা করি মনে থাকবে। এই একটা প্যাটার্নে প্রশ্ন হয়, আর আরেকটি প্যাটার্নে প্রশ্ন হয় টেল মি হোয়াট ইউ ওয়ান্ট। নেক্সট আরেকটি প্যাটার্নে প্রশ্ন হয়, সেটি হচ্ছে এই টেস্টটা, টেল মি হোয়াট ইউ ওয়ান্ট। সো হোয়াটের নিচে আন্ডারলাইন করা হলো, এবং আন্ডারলাইন করে বলছে যে এটা কি প্রোনাউন, অপশন বি এটা কি অ্যাজেক্টিভ, অপশন সি এটা কি কনজাংশন, অনেক কিছু ইত্যাদি ইত্যাদি। সো বেশি সময় নেব না, এটুকু তোমাদের বলি, যখন দুই পাশে দুইটা সেন্টেন্স থাকে, এই একটা সেন্টেন্স, এই পাশে একটা সেন্টেন্স, তাহলে বাক্য কয়টা? দুইটা। এরকম আমি হয়তো বা তোমাদেরকে এখন সেন্টেন্স বলছি, কিন্তু মনে রাখবে যখন এই দুইটা বাক্য থাকে আর মাঝখানে কোনো কিছু দিয়ে যুক্ত করা থাকে, লিঙ্কার বা জয়নার যেটাই বলি আমরা, তখন ওগুলোকে সেন্টেন্স বলা যাবে না, ওগুলোকে বলতে হবে ক্লজ। মনে করে দেখো, ক্লজ নিয়ে কিন্তু একটু কথা আমি বলেছিলাম, রাইট? সেন্টেন্সগুলোকে আমরা বলবো ক্লজ, মাঝখানে ডট ডট ডট, আবার শেষে যদি আরেকটি বাক্য বা ক্লজ থাকে, CLAUSE ক্লজ। এই দুই পাশে দুইটা ক্লজ যদি থাকে আর মাঝখানে যদি কোনো লিঙ্কার থাকে, কোনো কিছু যুক্ত করা, যোজন করার জিনিস থাকে, সেই জিনিসটার নাম হচ্ছে কনজাংশন। সেটার নাম হলো কনজাংশন। যখন আমি পার্টস অফ স্পিচ শেখাবো, সেখানে চমৎকার ধারণা পাবে তোমরা। ইয়েস, সো টেল মি হোয়াট ইউ ওয়ান্ট, এই হোয়াটটাকে আমরা অবশ্যই বলবো কনজাংশন। ক্লিয়ার? আমার বিশ্বাস এই টাইপের আনসারগুলো বলতে আর তোমাদের একটুও দেরি হবে না। মনে থাকবে? আচ্ছা, তাহলে এইবার তোমরা আমাকে নেক্সট একটা টেস্ট বলো দেখি। সেটা হলো দুইটা প্রশ্ন করবো এখান থেকে। প্রশ্ন হচ্ছে হি নোজ, KNOWS, হি নোজ হু লেফট দ্য ডোর ওপেন। এই হুয়ের নিচে আন্ডারলাইন করে বলা হচ্ছে যে এই হুয়ের নাম কি? ঝড়ো গতিতে আনসারটা দিয়ে দাও। এই হুয়ের নাম কি? দ্রুত বলতে হবে।
হি নোজ, সে জানে, হি লেফট দ্য ডোর ওপেন, সরি, সে জানে কে দরজাটা উন্মুক্ত রেখে গিয়েছিল। এই পাশে একটি ক্লজ, ওকে, এই পাশে একটি ক্লজ, একটা বাক্য, মাঝখানে এটির নাম হচ্ছে কনজাংশন। অবশ্য কোনো কোনো সময় তোমরা স্পেশালি হু, হুজ, হুইচ এগুলোকে রিলেটিভ প্রোনাউন হিসেবে জানবে। রিলেটিভ প্রোনাউনও কিন্তু কনজাংশন হিসেবেই কাজ করে। এগুলো নিয়ে বিস্তারিত আমরা পরে কথা বলবো। তাহলে নিশ্চয়ই এইটুকু ধারণা এসে গেছে যে বাক্যের মাঝে এই যে যুক্ত করে যে তার নাম হচ্ছে কনজাংশন। মনে থাকবে? থ্যাংক ইউ সো মাচ। আমি দেখছি তোমরা অনেকেই রেসপন্স করছো। ইয়েস, আসলে এভাবেই কিন্তু পূর্ণতা আসে। ঠিক আছে, ওকে। সো এরপরে আমরা আসবো ট্যাগ কোয়েশ্চেন। ট্যাগ কোয়েশ্চেন নিয়ে বলার কিচ্ছু নাই। ট্যাগ কোয়েশ্চেনে শুধু আমি বলবো যে দুইটা পার্ট থাকে, পার্ট ওয়ান আর হচ্ছে পার্ট 2, 02। পার্ট 1 হচ্ছে একটা সেন্টেন্স যেটাকে বলা হয় স্টেটমেন্ট, STAT, স্টেটমেন্ট। আর পার্ট 2 হচ্ছে শর্ট কোয়েশ্চেন। আর এই শর্ট কোয়েশ্চেনের ধরনটা হচ্ছে আগে আসে অক্সিলারি ভার্ব, কিছু একটা বসে, নো, নট ইত্যাদি, এবং তারপরে হচ্ছে প্রোনাউন। এখন অনেকে প্রশ্ন আসতে পারে যে স্যার আপনি তো শেখাচ্ছেন সেন্টেন্স, তো আপনি সেন্টেন্স শেখাতে যেয়ে আপনি কেন ট্যাগ কোয়েশ্চেন নিয়ে কথা বলছেন, আপনি কেন ক্লজ নিয়ে কথা বলছেন, আপনি কেন ইত্যাদি ইত্যাদি শেখাচ্ছেন? বারবার বলতে হয়, তারপরে আবারও বলবো এটাই যে শেখার ক্ষেত্রে তুমি যদি সব কিছু একটু একটু করে টাস্ক না নিয়ে রাখো, তাহলে একসময় যখন ওই টপিকটা দেখবে তখন তোমার কাছে অনেক ভয় লাগবে। এবং আজকের আলোচনা শেষে আমি তোমাকে দেখাবো যে আমি সেন্টেন্স তোমাদেরকে শেখালেও, ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে কথা বললেও এর ভিতরে ইংরেজি গ্রামারে স্বতন্ত্র 3-4টা টপিক নিয়ে আমি কথা বলেছি। এগুলোই গ্রামারে, বিভিন্ন ব্যাকরণ বইয়ে গ্রামারে আলাদা আলাদা টপিক হিসেবে স্থান পেয়েছে। তার মানে ওই টপিকগুলো বা ওই লেসনগুলো কিন্তু মহাকাশ থেকে উড়ে আসেনি, এগুলো থেকেই উৎপত্তি হয়েছে। আমি তোমাদের উৎপত্তি স্থলটা শেখানোর চেষ্টা করছি। ঠিক আছে, ওকে। সো আমরা একটা বাক্য দিয়েছিলাম, যে বাক্যটা কি ছিল, যে ইউ আর অ্যাটেন্ডিং দ্য প্রোগ্রাম টুনাইট। এইরকম একটা কমা দিয়ে আমরা এরকম একটা জায়গায় কিছু বসিয়েছিলাম। মনে রাখবে ট্যাগ কোয়েশ্চেন মানেই প্রথম অংশ, পার্ট 1 সেন্টেন্স, এই অংশকে বলছি আমরা সেন্টেন্স। আর এই অংশটা দেখে আমরা এই পাশে ট্যাগ কোয়েশ্চেন করব। সো অক্সিলারি ভার্ব কি নেব বলো তো? আর নেব, পরবর্তীতে শেখাবো। আর বাক্যটা যেহেতু হাবোধক, তাই আমি কি নেব জানো? আর নট। আর কি নেব জানো? প্রোনাউন নিয়ে নেব। কি নেব? প্রোনাউন। কিন্তু ট্যাগ কোয়েশ্চেনের ক্ষেত্রে একটা বিশাল নিষেধাজ্ঞা বলে দিচ্ছে গ্রামারিয়ানরা, যে দুইটা কাজ কখনোই করা যাবে না। একটা হলো যে যদি প্রশ্নটা হয় বাক্যটা যদি হয় বোধক, তাহলে এই পাশে না বোধক করতে হবে। আর এই না বোধক করার সময় শর্টকাট করতে হবে। আর নটের শর্টকাট হচ্ছে কি জানা আছে? আরেন্ট। এই ছোট ছোট বিষয়ের আমি লিস্ট দিয়ে দেবো পেইড ব্যাচে, সেখান থেকে নিয়ে নিও। আরেন্ট, ইজেন্ট। তাহলে আর নটটাকে আরেন্ট করলাম, আর নিয়মটা কি? প্রোনাউন দিয়ে দেবো। এই হচ্ছে প্রোনাউন। আমি জানি অনেকেই প্রোনাউন চেনো না, আমি চিনিয়ে দেবো, ওয়েট করো, পার্টস অফ স্পিচ লেসন যখন শেখাবো। এই হচ্ছে মোটামুটি বেসিক ধারণা। দিস ইজ কল্ড ট্যাগ কোয়েশ্চেন, ছোট প্রশ্ন। বাট এখানে ইউ আর যদি নট হতো, ইউ আর নট অ্যাটেন্ডিং দ্য প্রোগ্রাম, তাহলে এই পাশটা যেহেতু না বোধক, তখন আর নট আমি দিতাম না। তার মানে না বোধক থাকলে হাঁ বোধক, আর যদি হাঁ বোধক থাকে তাহলে না বোধক। জাস্ট এই কথাটুকু মনে রাখো। ট্যাগ কোয়েশ্চেন সংক্রান্ত এটিই গুরুত্বপূর্ণ আলোচনা। বিস্তারিত থাকবে যখন আমি এই লেসনটা শেখাবো। আচ্ছা, নাম্বার 4-এ আসি, ইমব্যাডেড কোয়েশ্চেন। ইমব্যাডেড কোয়েশ্চেন শুরু করার পূর্বে তোমাদেরকে একটি কথা বলি। আমি 1 থেকে 50টা ক্লাসে তোমাদেরকে হয়তোবা ইংরেজির উড়োজাহাজ বানিয়ে দেবো না, এটা আমি অনেকবারই বলছি। বাট আমি ইংরেজি তোমাদেরকে একটা মজা দেব, ইংরেজির বিষয়ে তোমাদের আত্মবিশ্বাসের জায়গা তৈরি করব। এরপর বাজার থেকে যে কোনো বই কিনলেই যেন তুমি সেই বইটা পড়ে মজা পাও, অথবা নামি দামি মুখ তুমুক টিচারের কাছে যেয়ে যেন তার লেকচারটা তুমি বুঝতে পারো। আমি জানি আমার এই ক্লাসে এমন অনেক স্টুডেন্ট যুক্ত আছো বা এই স্বপ্ন নিয়ে যুক্ত হও যে স্যার আমি ইংরেজি শুরুটাই করতে পারি না, অমুক তুমুকের নাম শুনে বাজারে সবচেয়ে ভালো বইটাই কিনে নিয়ে আসি, অথবা ভালো একজন টিচারের কাছে আমি কোর্সে বা তার ক্লাস করতে যাই, কিন্তু অনেক কথাই বুঝতে পারি না। কেন? বিকজ তোমার বেসিকটা দুর্বল।
সেই বেসিক নিয়ে আমি কাজ করছি এখন তোমাদের, কেমন? সো কোনোভাবেই মন খারাপ করবে না, খুঁটিনাটি বিষয়গুলো আমি নিয়ে আসছি, আমার উপরে দায়ভার ছেড়ে দাও, ইনশাআল্লাহ শেষ পর্যন্ত ভালো কিছু হবে। ক্লিয়ার? আচ্ছা, নাম্বার 4-এ আসি এবার। নাম্বার 4, ইমব্যাডেড কোয়েশ্চেন। সো ইমব্যাডেড কোয়েশ্চেন্সের জন্মই হতো না, ইমব্যাডেড কোয়েশ্চেন্সের জন্মই হতো না যদি ইংরেজিতে কমপ্লেক্স সেন্টেন্স নামের কোনো সেন্টেন্স না থাকতো। আমি কথাটা আবার রিপিট করছি, ইমব্যাডেড কোয়েশ্চেন্সের কোনো জন্মই হতো না ইংরেজিতে যদি কমপ্লেক্স সেন্টেন্স নামের কোনো সেন্টেন্স না থাকতো। এখন কমপ্লেক্স সেন্টেন্সটা কি আমি একটু বলি। দেখো, আমি তোমাদের যেটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে যে আমাকে সেই ফিরে যেতে হবে পূর্বে, কাইন্ডস অফ সেন্টেন্সেস। তো আমি কিন্তু বলেছিলাম অ্যাসার্টিভ, এরপরে ইন্টারোগেটিভ, এরপরে ইম্পারেটিভ টু অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, তারপরে হচ্ছে অপটেটিভ। একটু রিভিশন হয়ে যাক, আরেকবার লিখছি, XCLAMATORY, এক্সক্লেমেটরি। তো এই যে হচ্ছে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি, এটা সেন্টেন্সের একটা প্রকার। আবার সেন্টেন্সের আরেকটা প্রকার আছে যেটা তোমরা অনেকেই জানো না, ছোট্ট করে জেনে রাখো। একটা হচ্ছে সিম্পল, আরেকটি নাম হলো কমপ্লেক্স, এগুলো নিয়ে কথা বলা যাবে। আর এরপরে হচ্ছে কম্পাউন্ড। আরে বাপরে, অনেকে তো ভয় পেয়ে গেছো যে স্যার কী শেখাচ্ছেন, এগুলো তো নিজেই অনেক ছোট জিনিসই পারে না, এগুলোর নাম কেন বলছেন? আরে বাবা, তুমি না হয় দুধ চা খেতেই পছন্দ করো, ভালো কথা। তুমি না হয় লাল চা খেতেই পছন্দ করো, ভালো কথা। কফি একদিন না হয় টেস্ট করেই দেখো। কেননা যদি কেউ তোমাকে জিজ্ঞাসা করে যে কফির স্বাদ কেমন তুই কি জানিস, সেদিন আর যাই হোক, অ্যাটলিস্ট তার সঙ্গে 2 মিনিট তো জেরা করতে পারবে, তর্ক করতে পারবে, হ্যাঁ আমি কফি সম্পর্কে জানি, এটা ব্ল্যাক, এটা একটু তেতো তেতো ভাব ইত্যাদি। সো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে তুমি ছোট জিনিসগুলোই শেখো, কিন্তু তার মানে এই নয় যে তুমি এই জিনিসটা অ্যাভয়েড করবে। বিকজ এগুলোর পর কোনো এক সময় একটা বই পড়তে যে অমুক তমুক স্যারের লেকচার, অথবা আমি তো তোমাকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের কথা বলবো, তখন কি তোমার কাছে আননোন, অপরিচিত মনে হবে না? হবে। যার কারণেই আমি বলি যে সবসময় সব জিনিস আমরা দেখে রাখবো। আমরা শিখছি অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। এটা হচ্ছে মিনিংয়ের উপর ভিত্তি করে, যেটাকে আমরা বলি অর্থ, মানে একটা বাক্যের অর্থ, একজন মানুষ কিভাবে কথা বলে, অর্থ। আর সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড হচ্ছে এটা স্ট্রাকচার বেস, স্ট্রাকচার। ওকে, সো একটা হচ্ছে মিনিংয়ের উপর ভিত্তি করে বাক্য হলো 5 প্রকার, আর গঠনের উপর ভিত্তি করে বাক্য হচ্ছে 3 প্রকার। ঠিক আছে, এই জিনিসটুকু জাস্ট মনে রাখো। তাহলে আমি যে কথাটি বলছিলাম এবার, ইমব্যাডেড কোয়েশ্চেনের জন্মই হতো না যদি না কমপ্লেক্স সেন্টেন্স নামের ইংরেজিতে একটা প্রকার না থাকতো। তাহলে সেই জিনিসটা নিয়ে এবার কথা বলি। ইমব্যাডেড কোয়েশ্চেন, যেমন যে বাক্যটি আমরা দিয়েছি, ধরো একটা বাক্য দিলাম যে হোয়াট ইজ দ্য টাইম, আচ্ছা এটা দিই, হোয়াট টাইম, খেয়াল করো, হোয়াট টাইম ইজ ইট। এখন তুমি আনসারে বলবে যে ইটস নাও, কি বলবে যে ইটস নাও। আমি যখন হয়তো ক্লাস নিচ্ছি তখন হয়তো এই কথাটি বলবে, ইটস নাও 9:45 PM, রাইট? এখন 9:45, এটাই তো বলবে হোয়াট টাইম ইজ ইট, ভালো কথা। এখন ধরো আমি প্রশ্ন করতে চাই এরকম করে যে তুমি কি আমাকে বলতে পারো এখন কয়টা বাজে? তাহলে তুমি কি আমাকে বলতে পারো, এইটুকু বললাম, এখন কয়টা বাজে, তার মানে আমি যে হোয়াট টাইম দিয়ে আরেকটা কথা লিখবো না? হ্যাঁ। তাহলে তুমি কি আমাকে বলতে পারো, আমি বলছি যে ক্যান ইউ টেল মি, তুমি কি আমাকে বলতে পারো এখন কয়টা বাজবে? হোয়াট টাইম ইজ ইট, এই একটা দ্বন্দ্ব। আরেকটা হচ্ছে ক্যান ইউ টেল মি হোয়াট টাইম ইট ইজ, এই একটা বাক্য। এখন এটা নিয়েই হচ্ছে দ্বন্দ্ব। যখন বাক্যটা লম্বা হয়ে যায়, বাক্যটা যখন 2টা হয়ে যায়, বাক্যটা যখন কমপ্লেক্স হয়ে যায়, তার মানে 2টা বাক্য মানেই কিন্তু কমপ্লেক্স। কম্পাউন্ড শিখিনি, সেটা নিয়ে পরে কথা বলবো। সাধারণত এখন ধরে নাও 2টা বাক্য মানেই সেটাকে আমরা কমপ্লেক্স বলছি। তো যখন বাক্যটা হয় কমপ্লেক্স, 2 পাশে 2টা সেন্টেন্স থাকে, এটাকে কমপ্লেক্স বাক্য বলছি। এই ধরনের বাক্যকে যদি প্রশ্ন করতে চাই, তাহলে
প্রশ্ন করার একটা বিশেষ ধরন বা একটা স্ট্রাকচার আছে, স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটাই মূলত ইমবেডেড কোয়েশ্চেন। দেখবে এবার লিখে নাও, সবাই লিখে নাও। স্ট্রাকচারটা হচ্ছে, দেখেছো অনেকেই কিন্তু রাইট আনসার দিচ্ছ তোমরা, আমার খুব ভালো লাগছে। সো স্ট্রাকচারটা হচ্ছে যে প্রথমে হবে ইন্টারোগেটিভ, TEGATIV, ইন্টারোগেটিভ, ওকে, প্রথমে হবে ইন্টারোগেটিভ, ওকে। এরপরে হচ্ছে আমরা যে লিঙ্কার বা কনজাংশন যেটাই বলি, কনজাংশন। আমরা আরেকটু সহজ করে বলি যে বেশিরভাগ ক্ষেত্রে WH ওয়ার্ড দেখা যায়, WH ওয়ার্ড, ওই যে হু, হুইচ, হোয়াট, হাউ। এরপরে আমরা সাজাবো অ্যাসার্টিভ। এখন অ্যাসার্টিভ মানে কি নিশ্চয়ই তোমাদের মনে আছে, এর আগে আমি যখন তোমাদের ক্লাস নিয়েছিলাম সেখানেও দেখিয়েছিলাম। অ্যাসার্টিভ মানে ওর ভিতরে থাকবে একটা সাবজেক্ট, একটা ভার্ব প্লাস এক্সটেনশন, রাইট? এটাই তো শিখিয়েছিলাম। কিন্তু বিশেষ এই স্ট্রাকচারে বলা হচ্ছে যেহেতু বাক্যটা প্রশ্নবোধক, তাই সবার শেষে আপনাকে একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। এইটাই গুরুত্বপূর্ণ। যেমন দেখো ইন্টারোগেটিভটা দেখো তোমরা, ক্যান ইউ টেল মি। তোমরা নিশ্চয়ই জানো যে ইন্টারোগেটিভ মানে হচ্ছে অক্সিলারি ভার্ব চলে আসবে, এই যে এসেছে সাবজেক্টের আগে, ভালো কথা। এরপর একটা কনজাংশন, এই যে WH ওয়ার্ড বসেছে। তারপরে অ্যাসার্টিভ, আমাকে সাজাতে হবে সাবজেক্ট ভার্ব, হ্যাঁ সাবজেক্ট ভার্ব, এই যে ভুল, আগে ভার্ব পরে হচ্ছে সাবজেক্ট, এটাই আমার ভুল। সো রাইট উত্তর কী হবে বলো তো? ক্যান ইউ টেল মি হোয়াট টাইম ইট ইজ সাবজেক্ট ভার্ব, কিন্তু প্রশ্নবোধক চিহ্ন আমি দেইনি, এই কারণে এই আনসারও ভুল, এই আনসারও ভুল। সঠিক আনসার হচ্ছে যেটা, ক্যান ইউ টেল মি হোয়াট টাইম ইট ইজ, সবার শেষে হবে কোয়েশ্চেন মার্ক। এই যে বিশেষ একটা ধরন, আমি জানি অনেকের মাথায় হয়তো বা ঢোকেনি, বাট এইটুকু শুধু মনে রাখো, দুইটা বাক্য যখন থাকে প্রশ্ন করার এক বিশেষ ধরনকে বলা হয় ইমবেডেড কোয়েশ্চেন, বাংলায় যেটাকে বলা হয় সম্প্রসারিত প্রশ্ন বা লম্বা প্রশ্ন। সো তোমরা একটু পাশে লিখে নিতে পারো, ইমবেডেড কোয়েশ্চেন মানে হলো কমপ্লেক্স সেন্টেন্সের প্রশ্ন অথবা লম্বা একটা প্রশ্ন বা বাক্য। আর মনে রেখো এই স্ট্রাকচারটাকে সামনে রেখে আমি তোমাদেরকে আরেকটি টেস্ট দেব। আলোচনার প্রায় আমরা শেষ দিকে, দেখি যে তোমরা ঠিকঠাক মতো ধরতে পারছো কিনা। তার একটি বাক্য দিলাম যে ক্যান ইউ টেল মি, তুমি কি আমাকে বলতে পারো হোয়ার ডাজ শি লিভ, সে কোথায় বসবাস করে, এই একটা প্রশ্ন। আরেকটি প্রশ্ন হচ্ছে ক্যান ইউ টেল মি হোয়ার শি লিভস, এই একটা প্রশ্ন। বলা হলো চুজ দ্য কারেক্ট আনসার, সঠিক আনসারটি খুঁজে বের করো। দেখি তাহলে তোমার কাছে মনে হচ্ছে এই বাক্যটাই রাইট, ক্যান ইউ টেল মি, তুমি কি আমাকে বলতে পারো, প্রশ্নবোধক। তাই অনেকে হয়তো বা সাবজেক্টের আগে ডাজ দিয়ে ফেলবে, কিন্তু সূত্র কি বলছে, আগেরটা ইন্টারোগেটিভ, ভালো কথা। মাঝখানে কনজাংশন হিসেবে WH ওয়ার্ড, ওকে। এরপরে অ্যাসার্টিভের মতো করে সাজাবো, মানে প্রথমে সাবজেক্ট, তারপরে হচ্ছে ভার্ব, ইয়েস। আর এইটুকু মনে রাখো, যখন আমি টেন্স তোমাদেরকে শেখাবো সেখানে দেখতে পাবে যে কেন লিভ না হয়ে এখানে লিভস হয়ে গেল, কেন ডাজ উড়ে যে এখানে এস হলো, সেগুলো টেন্সের বিষয়। শুধু এইটুকু মনে রাখো, সাবজেক্ট ভার্ব, আর সবার শেষে প্রশ্নবোধক চিহ্ন। সুতরাং সব দিক থেকে আমরা নেক্সট বা সেকেন্ড আনসারটাকে রাইট বলতে পারি। দিস ইজ কল্ড ইমবেডেড কোয়েশ্চেন। আজকে আমাদের আলোচনার বিষয় ছিল ইন্টারোগেটিভ সেন্টেন্স আলোচনা করতে যে আমরা কি কি শিখেছি এক নজরে সেটা একটু আমি আলোকপাত করতে চাই। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানেই তার শুরু হয় প্রশ্নবোধক ওয়ার্ড অর্থাৎ WH ওয়ার্ড দিয়ে। প্রশ্নবোধক ওয়ার্ড বা WH ওয়ার্ডের সংখ্যা হচ্ছে 9টি। প্রশ্নবোধক বাক্য হলে সবার শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন বসে। প্রশ্নবোধক শব্দগুলো অর্থাৎ WH ওয়ার্ডগুলো বাক্যের মাঝে বসলে তার নাম হয়ে যায় কনজাংশন, এবং তার অর্থ কিন্তু আর আগের মতো থাকে না। আমরা দেখেছি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভিতরে ইংরেজি স্বতন্ত্র চমৎকার একটা লেসনের নাম হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন। আমরা আরও দেখেছি ইমবেডেড কোয়েশ্চেন, এবং আমরা দেখেছি স্থানভেদে WH ওয়ার্ডগুলো কিভাবে কখন হচ্ছে নাউন, কখন হচ্ছে প্রোনাউন, কখন হচ্ছে অ্যাডজেক্টিভ। অনেক কিছু শেখা রয়েছে এই একটি ক্লাস থেকে। ইনশাআল্লাহ এভাবে করে আমরা আস্তে আস্তে করে সামনে এগিয়ে যাব। সবশেষে আমি তোমাদেরকে এটাই বলতে চাই, যারা প্রথম থেকে আমার সঙ্গে যুক্ত আছো, লেগে থাকো, ইনশাআল্লাহ অনেক কিছু জানতে পারবে। দেখা যাক আগামী ক্লাস যেদিন অনুষ্ঠিত হবে, কবে সেটা তোমরা অনেকেই জানো, পেজে নজর রাখো। তবে সেই দিনই
অর্থাৎ নেক্সট যেদিন ক্লাস রয়েছে সেই দিনই একটা পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময়টা আমি পেইড ব্যাচে জানিয়ে দেব। তো আমার সঙ্গে যারা যুক্ত হয়েছো প্রথম থেকে শেষ পর্যন্ত যারা যারা ক্লাসটা এনজয় করেছো অবশ্যই কমেন্টে জানাবে, বিকজ আমাদের একটা অনেক বড় ক্লাসরুম, কিন্তু এই ক্লাসরুমের পর্দা হচ্ছে আমাদের মাঝখানের এই ইন্টারনেট কানেকশন। আমরা কেউ কাউকে দেখতে পাই না, কিন্তু আমরা কিছু পাওয়ার নেশায়, কিছু শেখার নেশায় যুক্ত হয়ে যায় এখানে। তোমরা আমাকে ঝটপট করে একটু এটা জানাও যে ক্লাসটা কেমনভাবে এনজয় করেছো, ভালো লেগেছে কিনা। আর সাথে এটাও করতে হবে, খুব কাছের একজন বন্ধুকে মেনশন করতে হবে। আজকে একা ক্লাস করেছো, সামনের ক্লাসটা যেন একা না হয়, দুজন সাথে ক্লাস করবে, কম্পেয়ার করলে অনেক ভালো হয়। আসলে পথ চলা না কখনো একা মজার হয় না। আমি সব সময় দেখেছি সুন্দর কিছু শুরুটা অথবা সুন্দর কিছু পাওয়ার নেশায় দুজন একসাথে পথ চললে সেই পথ চলাটা অনেক চমৎকার হয়। আমি তো দেখেছি যে মর্নিং ওয়াকের ক্ষেত্রেও, আমার ক্ষেত্রেও সেটা হয়। আসলে যখন দুজন একসাথে হাঁটি, আমার প্রিয় কোনো মানুষ অথবা আমার কোনো ফ্রেন্ডস অথবা কাছের মানুষ একসাথে সকালে হাঁটতে বের হলেও সময়টা চমৎকার কাটে। এইরকম ভাবনা নিয়েই আরেকজন বন্ধুকে ইনভাইট করো এবং দুজনের ভিতরে কম্পেয়ার কন্ট্রাস্ট করো। ইনশাআল্লাহ এই 1 থেকে 50 পর্যন্ত আয়োজনটা চমৎকারভাবে কাটাতে পারবে এবং দারুণ কিছু শিখতে পারবে। ঠিক আছে? ইনশাআল্লাহ আমি তোমাদের সবার জন্য দোয়া করি, মাঝ পথে তোমরা যেন থেমে না যাও। মহান আল্লাহ যেন তোমাদেরকে সকল বাধা উতরিয়ে সামনে যাবার মতো তৌফিক দান করে। সবশেষে এটিও জানাতে ভুলো না, যারা নতুন আমার সঙ্গে যুক্ত হয়েছিলে, আত্মতৃপ্ত হয়েছ কিনা আজকের এই ক্লাসে। তাহলে ক্লাসের এই কমেন্টের দিকে নজর রেখে আজকের আয়োজনটি শেষ করছি। ইনশাআল্লাহ আমার প্রিয় বন্ধুদের সঙ্গে কথা হচ্ছে আগামী দিন। অবশ্যই পরীক্ষা রয়েছে, প্রিপারেশন নিতে হবে। তাহলে ভালো থেকো সবাই, যে ভালো শেষ নেই। সুখে থেকো, যে সুখের সীমানা নেই। এই অনন্ত শান্তির চিরন্তন প্রত্যাশায় সবাইকে শুভরাত্রি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।